আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ, পর্ব সংখ্যা ৩০। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। ঘড়ি কাটে এখন সন্ধ্যা ৭টা। শিকদার বাড়িতে আজ উৎসবের রং লেগেছে। ধ্রুব আর ইকরার গায়ে হলুদ আজ একই সঙ্গে হচ্ছে এই বাড়িতে। ইকরার বাড়ি আত্মীয় স্বজনে পুরো শিকদার বাড়ি গমগম করেছে। তবে দোতলায় তৌসির ঘরে চলছে এক অন্যরকমের উত্তাপ। ঘরের মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন তিনজন, তৌসির, নাজার আর বিবিজান। যুদ্ধের মূল কারণ হলো নাজার পোশাক। বিবিজানের হুকুম, বাড়ি বউ নাজা, তাই ওকে শাড়ি পরতে হবে। ওদিকে নাজা নাচের বান্দা, সে তার পছন্দের সারারাই পরবে মানে পরবেই। বিবিজানকে দেখতে পারে না এমনিতেই, আর ওনার আদেশ শুনবে নাকি সে? বিবিজান নাজার দিকে এক পা এগিয়ে এসে কড়া গলায় শাসাচ্ছেন, তুই শাড়ি পরবি মানে পরবি, এর উপরে একটা কথাও কইবি না। নাজা বিবিজানের কথায় একবার তৌসির দিকে আর চোখে তাকালো। বেচারা তৌসির দাদি আর বউয়ের মাঝখানে পড়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নাজা চোখ সরিয়ে শটান বিবিজানের চোখের দিকে তাকায়, ফের তারপর দাঁত চেপে স্পষ্ট গলায় বলে, আমি পরবো না শাড়ি, আমি আমার পছন্দের মতো ড্রেস পরবো। নাজের মুখে এমন কথা শুনে বিবিজান রাগে কিরমির করে ওঠেন। পুরো হিসাব মনে কষে বলে ওঠেন, 4টে থাপ্পড় মেরেছিলাম, মনে নেই, ভুলে গেছিস নাকি? বেশি বাড়াবাড়ি করলে মারবো আরো কয়েকটা। কথাটা শোনা মাত্র নাজা অদ্ভুত এক কাণ্ড করে বসে। সে নিজের ডান হাতটায় উঁচে ধরে, হাতের তালুতে আলতো করে থুতু ছিটিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে ওঠে, না না, ভুলে যায়নি, সেটা সত্য তুলতেই হবে, তাই না? তৌসিরের চোখ কপালে ওঠার জোগাড়। এ দেখছে সে কি করছে তার বাঘিনী। সে মনে মনে প্রমোদ গণে, আল্লাহ, আমার কাল নাগিনী না জানি এখন রাগের মাথায় আমার বুড়ো নাগিন রে থাপ্পড় মাইরা দেয়। কিন্তু তৌসিরকে ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে নাজের আচমকা বা হাত বাড়িয়ে হুট করে তৌসিরের ঘাড়ের কাছে কলারটা খামচে ধরে। কিছু বুঝে ওঠার আগেই চটাস 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 করে পুরো ঘরটা নিস্তব্ধ করে তৌসির 2 গালে 4টা কড়া থাপ্পড় বসিয়ে দেয়। তৌসির হতভম্ব, গালে হাত দিয়ে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে দুজনের দিকে। তার অপরাধটা কি? নাজা তাকে মারল কেন? নাজা তৌসিরকে ছেড়ে দিয়ে বিবিজানের দিকে তাকায় আর ঠোঁটের কোণায় বিজয়ের হাসি ঝুলিয়ে বলে, এই যে শোধ তুলে নিলাম, এখন হয়েছে তো? নাজার এই স্পর্ধা দেখে বিবিজান আকাশ থেকে পড়লেন। তিনি খেকিয়ে ওঠেন, মাগি, এত বড় সাহস তোর! তুই আমার চোখের সামনে আমার নাতের গালে হাত লাগাস? মেরে লাল করে দিয়েছিস গাল। নাজা এই শুনে আবার শান্ত দৃষ্টিতে তৌসির দিকে তাকায়। তৌসির ফর্সা গাল সত্যি লাল হয়ে আছে। সে আলতো করে তৌসির গালে হাত বুলিয়ে দিতে দিতে মায়াময় গলায় বলে, ইস, লাল হয়ে গেছে, তাই না? পরক্ষণে বিবিজানের দিকে তাকিয়ে চিবুক শক্ত করে বলে ওঠে, আমার জামাই, আমার ইচ্ছে হলে থাপ্পড় মারবো, ইচ্ছে হলে চুমু খাবো, তাতে আপনার কি? কথাটা শেষ করেই নাঝার এক ঝটকায় তৌসির চুল খাবলে ধরে তৌসিরকে নিজের একদম কাছে টেনে আনে। তৌসিরের বিস্ময়ের ঘোর এখনো কাটেনি। নাজা তার তপ্ত হইয়া গাল দুটোতে গভীর আবেশে চুমু খায়। তৌসিরের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় এই স্পর্শে। সে বাকরুদ্ধ, চোখ বড় বড় করে শুধু তাকিয়ে থাকে। গালে প্রথম পড়ল চর, আর তারপর স্ত্রীর উষ্ণ ঠোঁটের গরম স্পর্শ। ব্যথা আর ভালোবাসা এক অদ্ভুত মিশ্রণে সে কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে থাকে। নাজার এই কাণ্ড দেখে বিবিচান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নেন। তিনি দাঁতে দাঁত চেপে ধরে কিছু বলতে যাবেন, ঠিক তখন নিচ থেকে ডাক পড়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে তাকে এখন যেতে হবে। যাওয়ার আগে তিনি নাজাকে চোখ রাঙিয়ে বিড়বিড় করতে করতে বের হয়ে যান। বিবিজান ঘর থেকে বের হতেই নাজা তৌসিরকে ছেড়ে দেয়। তৌসির এখনও গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। তার হৃদস্পন্দন এখনও স্বাভাবিক হয়নি। বিবিজান ঘর থেকে বেরিয়ে যেতে ঘরে আবহাওয়া মুহূর্তে বদলে যায়। তৌসির ঘোর কাটে, সে নাজার দিকে গরম চোখে তাকায়। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে। সে নাজার দিকে এগিয়ে এসে ধমকে বলে, এই, তোর শ্বাস দেখতেছি দেড় বাইরে গেছে, বেয়াদব সিনাল, তোর থাপড়াইয়া দাঁতের মারি ফুলাইয়ে দেবো আমি। নাজা তৌসির ধমকে একটুও ভয় পায় না। উল্টো সে তৌসির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঠোঁটের কোণায় বাঘ হাসি ফুটিয়ে বলে, বাহ, এত সাহস! তাহলে যখন এতই সাহস, তখন আমার পায়ে পড়ছিলেন কেন? মাফ করে দাও, মাফ করে দাও বলে কম তো মিনতি করেননি।
পুরনো কথা শুনে তৌসির এগোতে লাগে। সে নাঝার একদম সামনে এসে দাঁড়িয়ে আঙুলে চেয়ে শাসিয়ে বলে, তুমি বউয়ের মতো থাকবা, অতিরিক্ত উড়োউড়ি করিও না। আমার কাছে বিবিসান আগে। তুমি তার সাথে আজ যে বেয়াদবি করছো সেটা কিন্তু আমি একদমই সহ্য করব না আর। নাজা তাচ্ছিল হাসি দেয় এই শুনে। গলার স্বর একরাশ অভিমান আর তিক্ততা মিশিয়ে বলে, জানি তো আপনার কাছে আপনার বিবি জানি সব। সেটা নতুন করে কেন বলছেন? আমি তো আপনার কেউ না। আমি হলাম সবার জীবনে অপশনাল। যখন দরকার হয় ব্যবহার করে, দরকার শেষ ছুঁড়ে ফেলে। একটু থেমে শ্বাস নিয়ে আবার বলে, আর যেটাকে আপনি বেয়াদবি বলছেন সেটা বেয়াদবি না, সেটা হচ্ছে আমার ইচ্ছে। আমি আপনাদের হাতে পাপেট না যে আমাকে যা বলবেন আমি তাই শুনবো। আমি তো হলুদে যেতে চাইনি, শুধু আপনার মা বাবার বারবার বলেছেন তাই যাচ্ছি। এখন যদি আর একটাও এক্সট্রা কথা বলেন তাহলে কিন্তু আমি যাব না। আর আমি না বললে সেটা কিন্তু আর হ্যাঁ হবে না। কথাগুলো বলে নাজা বিছানার উপর থেকে তার শাড়িটা ছো মেরে নিয়ে দুবদাপ পায়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তৌসির নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার আর কিছু বলার থাকে না। সে ভাবে, এই মেয়ের সাথে তর্কে করে লাভ নেই। বউয়ের সাথে তাল মেলাতে গেলে জীবনে আর জীবন থাকবে না। তার উপর যে কখন কি করে বসে কোনো ঠিকই নেই। দুদিন পর পর নতুন নতুন গাদারিতে মেতে ওঠে। একে বিশ্বাস করলে বিবিচানের সাথে তর্কে জড়ানো হলে নিতান্ত বোকামি হবে। তৌসির হতাশ ভঙ্গিতে বিছানায় বসে পড়ে। ওদিকে ওয়াশরুমের ভেতরে অন্য এক পৃথিবী। নাজার সারারা পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়না নিজের প্রতিবিম্বের দিকে তাকায় সে। গালে থাপ্পড়ের পুরনো দাগগুলো এখন আর নেই, মিলেই গেছে। কিন্তু মনের দাগ? নাজার চোখের কোনা বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। বাইরে সেই তেজদীপ্ত নাজা এখন নিমিষেই ভেঙে চুরমার। সে যে ভালো নেই, সে যে একটুও ভালো নেই, এই কথাটা শোনার মতো কেউ নেই তার। তার যে আপন বলতে এই বিশাল পৃথিবীতে কেউ নেই। সবাই থাকে কিন্তু নিজ প্রয়োজনে। প্রয়োজন ফুরিয়ে সবাই পর হয়ে যায়। নাজা আয়নার দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে, কিন্তু বেশিক্ষণ কাঁদতে পারে না। চোখের পানি দুহাত দিয়ে দ্রুত মুছে ফেলে। জোরপূর্বক ঠোঁটে একটা মিথ্যা হাসি টেনে আনে। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে নিজেকে বোঝায়, না নাজা, কাঁদলে চলবে না। তুমি অনেক স্ট্রং একটা পার্সন। তুমি খুব খুব স্ট্রং। এসব তুচ্ছ বিষয় কেঁদো না। চোখের পানি ফেলছো কেন তুমি এসব তুচ্ছ বিষয়? দীর্ঘশ্বাস ফেলে নিজে আবার বলে ওঠে, এই যে তোমার আশেপাশের মানুষরা, ওরা তোমার বিশ্বাসঘাতক ভাবে, গাদ্দার ভাবে, ভাবুক, তাতে তোমার কি? তুমি তো জানো তুমি কার জন্য করছো, কেন করছো। নাজা, একটু শক্ত হও, তোমাকে লড়তে হবে। নাজা চোখ মুখে পানি দিয়ে নিজেকে প্রস্তুত করে। যুদ্ধের মুখোশটা আবার মুখে এঁটে নেয়। বেশ কিছুক্ষণ কেটে গেছে। তৌসির এখনো ঘরের বিছানায় বসে আছে। তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতার সাথে রাগ তো আছেই, কিন্তু তার চোখেও তার চেয়েও বেশি আছে এক ব্যাকুলতার আকুতি। নাজা যখন সারাটা পরে একটু সাজবে, তাকে ঠিক কতটা সুন্দর লাগবে, সেই দৃশ্যটা দেখার জন্য তার বুকের ভেতরটা তির করে কাঁপছে। অপেক্ষার প্রহর অনন্ত মনে হচ্ছে এখন তৌসিরের কাছে। বিরক্ত লাগছে হৃদয়ের গহীনে এক অবতীর্ণ অস্থিরতা। নাজার আজ কেমন সাজে ধরা দেবে, তার রূপের নতুন কোন ঝটায় আলোকিত হবে এই মুহূর্ত। সেই আদেখা সৌন্দর্য তীব্র আকাঙ্ক্ষার সময়ও বোধহয় থমকে গেছে তৌসির কাছে। সহসা সে দীর্ঘ প্রতীক্ষার যাবনিত পতন হলো। নিঃশব্দে চরণ ওয়াশরুম থেকে আড়াল থেকে বের হয়ে এলো নাজা। তৌসির বুকের ভেতরটা এক অজানা আবেশে তীর করে কেঁপে উঠল আবারও। ধীর লয়ে দৃষ্টি তুলে তাকাতেই বিস্ময় অতিভূত হয়ে যায় সে। এ কি দেখছে সে? তার চিরচেনা তেজি সবুজ বাগিনী আস্ত ভোল বদলে এক মায়াবিনী হলদে পরীর রূপে পরিগ্রস্ত করেছে। আহা, কি মারাত্মক, কি তীব্র এক সম্মোধীন সৌন্দর্য! কি মারাত্মক, কি মারাত্মক! এ তো ভীষণ মারাত্মক, অপরূপ। নাজার অঙ্গে আছে সর্ষে ক্ষেতের হলুদ আভা, যা তার দুধে আলতা কাঁচা সোনার মতো গায়ের রঙে আর উজ্জ্বল করে তুলেছে। মনে হচ্ছে কোনো এক জাদুকরী তুলির ছোঁয়ায় তার সমস্ত শরীরে দৈত্য ছড়িয়ে পড়েছে। তার কালচে সবুজ হরিণী চোখে এই মায়া, তার সৌলভীয় গোলাপি ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে তিক্ততাই তৌসিরের জগৎ সংসার সব এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট।
নাজা পরনে সর্ষে হলুদ রঙের জামকালো সারারা, হাঁটুর সামান্য ওপর পর্যন্ত প্রতিবিম্বিত পূর্ণহার কামিজটির গলার কাছে ছিমছাম হলেও নিচের অংশে সোনালি সুতো আর কাচের সুনিপুর কারুকাজের আলোয় ঝিকমিক ছড়াচ্ছে। তবে সমস্ত দৃষ্টি কেড়ে নেয় তার নিজের ঘোরালা সারারা প্যান্টটি। সোনালি রঙের ফুল আর লতাপাতার নকশা আবৃত সেই জমিন যে এক চলন্ত স্বর্ণনীলি বাগান। হাঁটার তালে তালে প্যান্টের ভারী পাড় দুটি দুলছে। বুকের ওড়নাটা সযত্নে ঠিক করে নিতে নিতে নাজা ধীর পায়ে এগিয়ে আসে। খোপায় বাঁধা আলগা হয়ে তার ঘন কেশরাশি এক উচ্ছ্বাসে মেঘের তরঙ্গে অবাধ্য ভাবে ছড়িয়ে পড়ে তার ফর্সা কাদার পিঠময়। খোলা চুলগুলো এই মায়াবিনী ফ্রেমে তার মুখখানি দেখাচ্ছে জীবন্ত প্রতিমার মতো। নাজার এই নিরুপমা রূপের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে তৌসিরের ঠোঁট দুটি অজান্তেই নড়ে বসে। হৃদয়ের অন্তরস্তর থেকে বেরিয়ে আসে ওর মুগ্ধকর উচ্চারণ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার গাদারিন তো দেখি আচ্ছা সত্যি এক অপরূপ হলদে পাখির বেশে আমার অন্তরে আসমানে ডানা মেলতাছে। নাজা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তৌসির দিকে একবারও তাকায় না সে। ড্রেসের পিঠের দিকে থাকা ছোট চেনটা লাগাতে হবে, তাই আলতো হাতে তার কেশরানি গুটিয়ে কাঁধের একপাশে সরিয়ে নেয়। তৌসির ধীরে ধীরে ওর পেছনে গিয়ে দাঁড়ায়। মনে সুপ্ত ইচ্ছে ছিল নাজারকে পেছন থেকে জড়িয়ে ধরার, কিন্তু চেনটা খোলা দেখে সে হাত বাড়িয়ে তার টেনে দিতে যায়। আয়নায় তৌসির প্রতিবিম্বের দিকে তাকিয়ে নাজার কঠোর স্বরে বলে ওঠে, আমার চেন আমি লাগাতে পারবো, আপনার এত নাটক করতে হবে না, হাত সরান বলছি। তৌসির হাত সরিয়ে নেয় সাথে সাথে ঠিকই, কিন্তু পরক্ষণে নাজার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে। আয়নায় নাজার চোখের দিকে চেয়ে বলে, তোমার কি মনে হয় আমি তোমার চেইন লাগাইতে এসেছি? আমি তো এসেছি নিজের জন্য। কথাটা শেষ হতে না হতেই ড্রেসের চেইনের ফাঁকা দিয়ে দৃশ্যমান নাজার ফর্সা পিঠে তৌসির নিজের নাকটা ডুবিয়ে দেয়। তারপর খুব আলতোভাবে ঠোঁট ছোঁয়ায় ওড়নাবিহীন ওই উন্মুক্ত ত্বকে। তৌসির ঠোঁটের জোড়া স্পর্শ করতেই নাজার তীব্রভাবে কেঁপে ওঠে। সে দাঁতে দাঁত চেপে চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা করে। একসময় সহ্য করতে না পেরে দুহাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করে ওঠে, আমি কি ড্রেসটা খুলে ফেলবো? খুলে ফেলি এখনই, শান্তি হবে আপনার? আমি ড্রেস আর পরবো না, আপনার এসব নাটক আমার সহ্য হয় না। তৌসি বুঝতে পারে নাজা এখন মারাত্মক ক্ষেপে যাবে। সে কথা না বাড়িয়ে নাজার পিঠে আরও 10-12টা চুমু খেয়ে চেনটা টেনে দেয়। এরপর পেছন থেকে নাজার কোমর জড়িয়ে ধরে, তার কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলে, কই তরি গো, ও কই তরি? নাজার গা জ্বলে যাচ্ছে আদরে আহ্বানে। আর সকাল যে মানুষটা তাকে নির্ভরভাবে মার খাওয়ালো, এখন সেই কিনা সোহাগ করেছে। রাগে তার হিতাহিত জ্ঞান লুপ্ত হওয়ার দশা। কিন্তু সে নিজেকে সামলে নেয়। প্রতিজ্ঞা করেছে সে আর তৌসিরের ওপর রাগ দেখাবে না। অভিমান তো আপন মানুষের ওপর করা হয়, তৌসির কি আদৌ তার আপন? তৌসির তো নিজে তাকে আজ মার খাওয়ালো। নাজা জানে সে একা, সে তো একটা পাপেট যাকে প্রয়োজনে ব্যবহার করা হয়। নাজা স্লান সুরে কানে দুল পড়তে পড়তে বলে, এসব অভিনয় করে কী লাভ তৌসির? আমি তো আপনার হাতের একটা পুতুল মাত্র। একটা পাপেটকে এত কদর করে ডাকার কি আছে? আপনার আসল মতলব তো আমার শরীরটা, তাই না? নিন, ভোগ করুন। তার জন্য এত নাটক করার কি দরকার? মন জয় করার বৃথা চেষ্টা কী প্রয়োজন? ঘৃণা লাগে তৌসির, ঘৃণা। আপনার এই নিঃশ্বাস, এই ছোঁয়া, সব কিছু আমার কাছে চরম ঘৃণার। তৌসির মুখটা অপমানে আর কষ্টে ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু একটা বলতে চায়, কিন্তু ভাগ্য তার সাহস হয় না। ঠিক তখনই কাঁচা হলুদের বাটি হাতে ঘরে প্রবেশ করলেন বিবিজান। তাকে দেখেই তৌসির বিদ্যুৎ গতিতে নাজার থেকে দূরে সরে যায়। বিবিজান এগিয়ে এসে তৌসির হাতে বাটিটা ধরিয়ে দেন। নাজার সারারা পড়া দেখে তিনি মনে মনে ভাবে, মেয়েটা নিজের কথাই থাকলো, পারলো তো সারালা, পড়লো তো সারারা, কি শয়তান মেয়ে একটা। এবার তৌসিরের দিকে তাকিয়ে কটমট করে বলে, নে, এই কাঁচা হলুদ তোর বউয়ের গায়ে লাগিয়ে দে, সবখানে লাগাবি। পারলে ওর ওইখানেও একটু লাগাই দিস, ওইখানে যাতে জল নামে। বিবেচনায় কুৎসিত ইঙ্গিতপূর্ণ কথাটা নাজার গায়ে আগুন ধরিয়ে দেয়। সে ঘুরে দাঁড়িয়ে মুখে একটু বাঁকা হাসি ফুটিয়ে বিবেচনার চোখে চোখ রেখে বলে, আমার ওইখানে ঝল নামানোর জন্য এই হলুদের প্রয়োজন নেই বিবিজান।
আপনার নাতির ওই যথেষ্ট। কথাটা বলে তৌসির দিকে তাকিয়ে মিচিমিচি কেসে ওঠে। তাই না তৌসির? বিবিজান হতভম্ব, তিনি দাঁত কিরমির করে চেঁচিয়ে ওঠেন। নির্লজ্জের মতো কথা বলছিস কেন লো মাগি? নাজা গালির পিঠে পাল্টা জবাব দিতে মুখ খুলতেই তৌসির দ্রুতর মুখ চেপে ধরে। বিবিজানের দিকে তাকিয়ে বলে, আমি ওর উপর থেকে নিচ পর্যন্ত যেখানে যেখানে হলুদ লাগানো দরকার লাগিয়ে দেব। তুমি এখন চাও বিবিজান? বিবিজান আর কথা না বাড়িয়ে গজগজ করতে করতে বেরিয়ে যান। তিনি মনে মনে জানেন নাজার এমন আচরণের কারণ আর সকালের ঘটনা। মনে মনে নাজারকে তিনি স্নেহ করলেও মুখে তা স্বীকার করতে পারবেন না, তাই শাসন আর অপমানের ঢাল ব্যবহার করেন। বিবিজান চলে যেতে ঘরটা আবার এক ভরাক্রান্ত নীরবতায় ডুবে যায়। তৃষ্ণা দাঁড়িয়ে আছে পটার বাড়ির সদর দরজায়। তার ওড়নার কোণে বেশ কয়েকটা বড়ই। শীতুজা বাপের বাড়ি যাওয়ার আগে বলে গিয়েছে যদি সে পারে তাহলে যেন ওনার জন্য টকের তরকারি রেঁধে রাখে। তবে ও কি দিয়ে রাঁধবে খুঁজে পেল না। টমেটো শেষ হয়ে গেছে বাড়িতে। ইব্রাহিম সাহেব বাড়িতে নেই, হাওলাদার বাড়ি গিয়েছেন কাজে। বাড়িতে সে আর ওয়াসিমকে বলার সাহস নেই, তাই আর কোনো দিক না চেয়ে বড়ই পেরে এনে টক রাঁধবে বলে ভেবে রেখেছে। তৃষ্ণা দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে সিঁড়ি বেয়ে একটা মেয়ে নামছে। মেয়েটাকে দেখে তৃষ্ণার চোখ নামিয়ে নেয়। এই মেয়েটা ওয়াসিমের ঘর থেকে আসছে। সকালে তৃষ্ণা যখন ঘর গুছাচ্ছিল তখন ওয়াসিম এই মেয়েটাকে নিয়ে ঘরে ঢুকে তাকে বের করে দিয়েছিল। অবশ্য বের করে দেওয়ার আগে বলেছিল, আমরা এখন সময় কাটাবো, তুই আমাদের ডিস্টার্ব করে দিস না। ওয়াসিম কোনোদিন কোনো নারী নিয়ে এভাবে কখনো ঘরে আসেনি। আজ এই প্রথম এমন ঘটনা ঘটল। তবে তৃষ্ণার সেই ক্ষমতা নেই যে কোনো কেন নিয়ে এলো তাকে প্রশ্ন করবে। কিছু সময় তৃষ্ণা ওয়াসিমের দিকে নীরবে চেয়ে তাকিয়ে তারপর নিঃশব্দে চোখ নামিয়ে মাথা নাড়িয়ে উত্তর দিয়েছিল তখন, আচ্ছা। এতটুকু বলে সে ধীর পায়ে নিচে চলে এসেছিল। কি বলবে তার? যে বলার অধিকার নেই সে তো ওয়াসিমের কেউ না বলে সে জেনে এসেছে। ওয়াসিমের বাড়ি, ওয়াসিমের সব। তৃষ্ণা কি বলবে? বলে তো ওয়াসিম মারবে উল্টো তাকে, তাই চুপচাপ চলে এসেছে। ভেতরটা বুকটা যন্ত্রণায় কুঁকড়ে উঠেছিল ওর, কিন্তু তারপরও কিছু করার নেই, সব সহ্য করা ছাড়া। নিজেকে অনেক বুঝিয়েছে, রান্নাঘরে এসে রান্না করতে থাকে। রান্না করার সময় গলায় বুকে আটকে থাকা কষ্টের পাথরটা গলে চোখ বেয়ে টুপটুপ করে পানি হয়ে ঝরে। কষ্টে বুক ফেটে যায় ওর। তৃষ্ণা চোখ বেয়ে অঝরে ঝরতে থাকে জল। শ্বাস এখন বন্ধ হয়ে আসার এমন অবস্থা হয়। তৃষ্ণা সকালে নাস্তা করেনি। পেটে খিদায় দুটো রুটি খেয়েছিল, তথাপি সেটাও সে পারেনি। পেটের খিদায় দুটো রুটি খেতে বসেছিল, তথাপি সেটাও পারেনি। খেতে গিয়ে কান্নার বেগে কারণে গলায় খাবার আটকে গিয়েছিল। অনেক কষ্টে চোখের পানি সামলিয়ে সামলিয়ে রান্না করতে আসছে অসহায় মতো। এখন তৃষ্ণা মেয়েটির দিকে তাকিয়ে চোখ নিচে নামিয়ে নেয়। মেয়েটি তৃষ্ণার পানে একবার তাকিয়ে পাশ কাটিয়ে যেতে যেতে হিসে হিসে বলে ওঠে, তোমার হাজব্যান্ডের পারফরমেন্স জাস্ট ওয়াও ছিল, ব্লিডিং করিয়ে দিয়েছে। তুমি সামলাও কীভাবে ডিয়ার? তৃষা অবলার মতো মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি নির্মম পরিস্থিতি তার। নিজের স্বামী অন্য নারীর সাথে বিছানায় গেল, সেটাও তাকে দেখতে হলো। এমন ভাগ্য তৃষ্ণার দুশ্মনেরও যেন না হোক। তৃষ্ণা বরাবরই রান্নাঘরের দিকে চলে গেল বড়ইগুলো নিয়ে। ওয়াসিম ঘর থেকে বেরিয়ে গেলে তারপর ঘরে যাবে। এখন গেলে নিশ্চিত আরও অনেক কথা শুনতে হবে তাকে। কিন্তু তৃষ্ণার ভাগ্য তাকে সহায় দেয়নি কোনো দিন, আজও দিল না। অসীমের গলা ভেসে আসলো, সে তৃষ্ণাকে ডেকছে। তৃষা, এই তৃষা, আমার জন্য এক কাপ কড়া লিকার চা আর বিস্কুট নিয়ে আয় তাড়াতাড়ি। তৃষা ওয়াসিমের ডাক শুনে ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি দিয়ে নিজেকেই নিচে বলে, সবই ভাগ্য, থাক, সুদের নিশ্চিত আসবে। নির্দিষ্ট সময়ের আগে কিছুই হয় না, অতএব অপেক্ষায় কোনো শেষ হয় না। ওয়াসিম তৃষাকে ডেকে গিয়ে রুমে সাদা বিছানায় কিছুটা পানি আর লাল রং ঢেলে দেয়। রঙের লালচে ছোপ ছোপ দাগ সাদা বিছানায় বসিয়ে দেয়। ওয়াসিম মেয়েটার সাথে কিছু করবে তো মেলা দূরের বাক্য, তাকে ছুঁয়ে দেখেনি। ওয়াসিম শুধু তাকে
অ্যাক্টিং করার জন্য ভাড়া করে নিয়ে এসেছে, যাতে তৃষ্ণা অন্তত এইবার ওয়াসিমের উপর রাগ করে চলে যায়। তৃষা নিজের থেকে চলে গেলে ওয়াসিম বেঁচে যায়। ওয়াসিম তো তৃষাকে নিয়ে একটু ভাবতে চায় না, আর সে তৃষাকে নিজের ছাড়তেও পারবে না বাবার জন্য। তৃষা চা নিয়ে রুমে পা রাখে ধীরে ধীরে। দেখে ওয়াসিম সোফায় বসে আছে, পরনে লুঙ্গি ব্যতীত আর কিছু নেই। তৃষার দৃষ্টি নতজানু করে সোফায় বসে থাকা ওয়াসিমের সামনে চায়ের ট্রেটা রেখে দিয়ে সরে আসে। ওয়াসিম গোসলও করেছে, তৃষা সত্যিটা বুঝতে যায়। আর তৃষাকে সত্যিটা বোঝানোর জন্যই ওয়াসিম গোসল করেছে, যাতে তৃষা সত্যিটা বুঝে কষ্ট পায় আর চলে যায়। তৃষা এক পলক ওয়াসিমের দিকে তাকায়, দেখে সে গোসল করেছে। তৃষা এদিকে মাথা নিচু করে নেয়, গোসল তো করবি, এটা তো স্বাভাবিক। ওয়াসিম তৃষার তাকানো দেখে হেসে উঠে দাঁড়িয়ে তৃষার পাশে এসে দাঁড়ায় আর কটাকা করে তাকে বলে, কষ্ট হচ্ছে তৃষা তোর? হবারই তো কথা। তুই না চলে যা, তুই চলে গেলে আমি আরও বেশি এনজয় করতে পারবো, চলে যা। তৃষা এটা শুনে কিছু বলে না, চুপচাপ বিছানার দিকে যায়। বিছানার অবস্থা দেখে তৃষার কলিজাটা মোচড় দিয়ে ওঠে। তার বুকের বাম পাশে যেন চিনচিনে ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মনে হয় নীল বিষের মতো রঙের রক্তের সাথে মিশে আছে বিষ। তৃষা কিছু বলে না ঠিকই, কিন্তু তৃষার হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা এক দাবা নয়, বিচ্ছিন্ন আগুন। শব্দরা আজ নির্বিকার, কেবল শ্বাস প্রশ্বাসের গতি জানান দিচ্ছে তার এক বুক ফাটা আর্তনাদ। তৃষা সারা শরীর কাঁপছে। তৃষা কাঁপা কাঁপা হাতে বিছানার চাদর তুলে নিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলে, আমি বিছানার চাদরটা ধুয়ে নিয়ে আসি, নাপাক হয়ে গেছে পুরো। আর কিছু নাপাক করেছেন কোলে দিয়ে দেন, ধুয়ে দেই। এই কথা শুনে তো ওয়াসিমের মাথা নষ্ট হয়ে যায়। কি বলে এই মেয়ে, এত কিছু দেখার পরও এত নীরব। ওয়াসিম রেগে ঘরে দেওয়ালে 4-5টা একবার দেখে চার কাপটা সজোরে ছুঁড়ে মারে তৃষ্ণার দিকে। বাঘের মতো ছুটে আসে তৃষ্ণা, দুই হাতে নরম বাহু চেপে ধরে চিৎকার করে ওঠে, শালি মাদারসুদ, বেহায়া বাইনসুদ, তোর কি মায়া দয়া হয় না? তোর কি রাগ হয় না? তুই কি মানুষ? তোর সামনে আমি আরেকজনের সাথে বিছানায় গেলাম, আর তুই সেই বিছানার সাথে ধুয়ে দিবি? তৃষার বুকটা যন্ত্রণায় কুঁকড়ে ওঠে, ব্যথায় দুই হাতের বাহু মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। তৃষা তাও ওয়াসিমের দিকে তাকায় না, কেন জানি তাকাতে ইচ্ছে করে না ওয়াসিমের দিকে আজ। ভেতরে কান্নাগুলো কাছে গলার কাছে দলা পাকিয়ে আসছে তার। চিৎকার করতে চাইলেও কোনো শব্দ বের হচ্ছে না। অন্তরের গহীনে এমন এক হাহাকার জেগেছে, যা প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে পাঁজর ভেঙে দিচ্ছে। একরাশ বিষণ্ণতা পাথরের মতো বুক চেপে বসে আছে। মনে হচ্ছে দম নিতে গেলেই সব ভেঙে চুরমার হয়ে যাবে। অব্যক্ত অভিমানে বুকটা ভারী হয়ে আসে তৃষার। দুটো চোখে তার ঝাপসা হয়ে নামতে যাচ্ছে শ্রাবণের অবিরাম ধারা। তৃষা মাথা নিচু করে নিজের হাতে ওয়াসিমের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আমি তো মানুষ না, আমি তো কুকুর। আর রাগ কেন হবে? আপনার ইচ্ছে, আপনার বাড়ি, আপনার ঘর, আপনি যাকে তাকে নিয়ে আসতে পারেন। আমি তো আপনার স্ত্রী নই যে এইসব নিয়ে রাগ করব। কুকুরের আবার মানুষের উপর রাগ দেখানোর অধিকার আছে নাকি? তৃষার কথাটুকু শুনে ওয়াসিম স্তব্ধ। ওয়াসিমের নিজের হাতের বাঁধন আরো শক্ত করে ধরে, তাকে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে ওঠে, তুই এত বেহায়া কেন তৃষা? তুই এমন কেন? তোর কি গন্ডারের চামড়া? তৃষার অজান্তে এক কষ্টে তার চোখের কোণ বেয়ে টুপ টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তৃষার চাহনি চোখের পানি পড়ুক তৃষা চায়নি চোখের পানি পড়ুক, অনেক কষ্ট করেছে আটকানোর, কিন্তু এই অভদ্র চোখের পানি তার চেষ্টাকে গুড়িয়ে দিল। সে চায়নি পুরুষের চোখে তার চোখের পানি পড়ুক। তৃষার বুকটা ফেটে যাচ্ছে, চোখে জল থামছে না। ঝাপসা দৃষ্টিতে সে শুধু দেখছে, তার চারপাশটা মনে হয় ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। তার শ্বাস নিতে এখন বড্ড কষ্ট হচ্ছে। তৃষা ঢোক গেল, গলা পরিষ্কার করে নেয়, কারণ কান্না গলায় আটকে আছে। তৃষা মাথা নিচু করে বলে, আমি আমি তো এতিম, আমার তো যাওয়ার জায়গা নেই, থাকলে বিশ্বাস করুন চলে যেতাম। ওয়াসিম তৃষার এই কথাগুলো শুনে আর কোনো প্রকার কথা বলে না এর প্রসঙ্গে। উল্টো তৃষাকে ধমক দিয়ে বলে, তৃষা আমার দিকে তাকা, তৃষা আমার দিকে তাকা, তাকা তৃষা। তৃষা তাকাতে চায়নি, কিন্তু ধমকের তীব্রতায় সে ওয়াসিমের দিকে তাকায়। তৃষার চোখের পানি দেখে ওয়াসিম থমকায়। তৃষাকে ওয়াসিমের কখনো কাঁদতে দেখেনি, তৃষার চোখে সে কখনো পানি দেখেনি আগে।
তৃষার চোখের পানি দেখে ওয়াসিমের শান্ত গলায় প্রশ্ন করে ওকে। তুই কাঁদছিস তৃষা? তৃষা ওয়াসিমের প্রশ্নে দুদিকে মাথা চাকিয়ে বলে, না না তো, আমি কাঁদবো কেন? তোর কষ্ট হচ্ছে তৃষা, তাই না? আমার জন্য তোর কষ্ট হচ্ছে? আমি অন্য নারীর সাথে থেকেছি, সেটার কষ্ট হচ্ছে, তাই না? তৃষা ওয়াসিমের প্রশ্নে কি উত্তর দেবে? ওয়াসিম জানে তৃষার কষ্ট হচ্ছে, তারপর সে এই জঘন্য প্রশ্ন করছে। ওয়াসিম ইতিমধ্যে তৃষার এক হাতে ছেড়ে দিয়েছে। তৃষা ছাড়া পাওয়ার হাতে চোখের পানি মুছে নিতে নিতে ওয়াসিমকে বলে, আমার কষ্ট কেন হবে? আপনি আমার স্ত্রী হিসেবে মানেন না, তার মানে আপনি আমার জন্য একজন পরপুরুষ, আর একজন পরপুরুষ কার সাথে কি করলো তাতে আমার কি কষ্ট হবে? আর কষ্ট বা কেন হবে? কি বললি? আমি তোর পরপুরুষ? সেটাই তো। তৃষা ওয়াসিমের কথায় মাথা নাড়িয়ে জবাব দেয়। জবাবটা এই, ওয়াসিমের একদমই পছন্দ হয় না। ওয়াসিম চিৎকার করে এক হাতে তৃষার কোমরটা খামচে ধরে, তাকে একদম নিজের কাছে টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস বেশি হয়ে গেছে, তুই এত বড় কথা বলছিস, মুখ টেনে ছিঁড়ে দেব। ওয়াসিমের আচরণে তৃষার পায়ের তলা পর্যন্ত ঘামছে। ওয়াসিম এতটা কাছে কোনোদিন আসেনি, তার মধ্যে ওয়াসিম তার পেট খামচে ধরেছে। ওয়াসিমের উষ্ণ শ্বাস তার মুখে আছড়ে পড়ছে। তৃষা ভয়ে চোখ বুজে জোরে জোরে শ্বাস নিতে নিতে আকুতি করে, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, এমন করবো না কখনো, খুব কষ্ট হচ্ছে আমার, আমাকে ছেড়ে দিন না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার না শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াসিম এ কথা শুনে তৃষাকে ছুঁড়ে ফেলে দেয়, আবার বলে, তোর মতো কুকুরকে ছোঁয়ার রুচি আমার নেই। তৃষা চুপচাপ দেওয়ালের সাথে সেটে বসে থাকে। নিজের কপালে দোষ দিবে নাকি নিজের দোষ দিবে খুঁজে পায় না তৃষা। প্রতিটা দিন ওয়াসিমের এই অসহ্য অপমানগুলো সহ্য করতে হয় তার। তার এই অবস্থা দেখে কোনো পশুরও মায়া হতো। ওয়াসিম তৃষাকে এভাবে পড়ে থাকতে দেখে এগিয়ে আসে। তার মনে হয় তার উচিত হয়নি তৃষাকে এমনভাবে আঘাত করা, তাই তাকে তুলে দাঁড় করানোর জন্য তৃষার দিকে যায়। ওয়াসিমকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তৃষার চোখ ভেসে ওঠে তার সৎ মা যখন তার বাবাকে তার নামে মিথ্যা বিচার দিয়ে তাকে মার খাওয়াতো, তার বাবা তখন ঠিক এভাবে এগিয়ে এসে তাকে লাথি মারতো। হয়তো এখন ওয়াসিমও তাকে লাথি মারবে, এভাবে তৃষা ফুপিয়ে ওঠে। আমাকে মাইরেন না, আমি তো দুবেলা ভাত খাওয়ার লোভে আপনার সংসার পড়ে আছি, এখন থেকে চলে গেলে তো কেউ আমাকে ভাত দেবে না, আমি তো এতিম, আমার তো কেউ নেই। এই আর্তনাদ শুনে ওয়াসিমের পা আর এগোতে চায় না। স্থির হয়ে দাঁড়িয়ে যায় ওয়াসিম, চেষ্টা করে এগিয়ে যেতে, তবে সে ব্যর্থ হয়। আজ এই প্রথম তৃষ্ণা তার সামনে কাঁদল। প্রতিবার সব গালিবাজি হাসিমুখে সহ্য করে নিত, হয়তো মার খাওয়ার ভয় কাঁদছে। ওয়াসিমের মনে প্রশ্ন জাগে, হয়তো খুব বেশি মার তো তাকে তার সৎ মা আর বাবা মিলে, তাই মায়ের খাওয়ার ভয় এইভাবে এখানে পড়ে আছে। তৃষ্ণা চুপচাপ গিয়ে গুটিসুটি মেরে বসে থাকে, অপেক্ষা করে ওয়াসিমের মারার। ওয়াসিম তাকে মারবে না, সে গিয়ে তৃষ্ণার সামনে বসে আর তৃষ্ণাকে প্রশ্ন করে, তোকে তোর বাবা মা আর সৎ মা মিলে অনেক মারতো তাই না? তৃষা ওয়াসিমের আমার নরম আচরণের বিস্ময় নিয়ে ওয়াসিমের দিকে তাকায়, চোখে পানি দুই হাতে দ্রুত মুছে নিয়ে বলতে থাকে, না 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 না, মারতো না তো। তৃষার মুখে মিথ্যা কথা শুনে ওয়াসিমের রাগটা আরও বেড়ে যায়। ওয়াসিম হাত বাড়িয়ে তৃষার চুল তার হাতের মুঠোয় নেয়, তারপর চিল্লিয়ে বলে, সত্যি কথা বল, মিথ্যা বলবি না তৃষা, ওরা তোকে মারতো, তাই তুই মারের ভয় কাঁদছিস, নয়তো তোর মতো বিহায় আর ভয় পাওয়ার মতো মেয়ে না, বল সত্যি করে বল। তৃষা ওয়াসিমের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ মারতো, আমার বাবা সৎমা মিলে মারতো, খুব মারতো, 19 থেকে 20 হলেই মারতো। অন্যের উপর রাগ হলে সে রাগ আমার উপরে মেটাতো। আমাকে আমার সৎমা আর বাবা কথায় কথায় খালি মারতো, ওরা না আমাকে ভাত খাইতে দিত না। আমি এই মার খাওয়ার ভয় আর ভাত খাওয়ার লোভে এখানে কুকুরের মতো পড়ে আছি। আপনিও মারবেন, মারুন, আপনি মারলেও আপনার এখান থেকে আমি ভাত খেতে পারবো, যতটুকু হয় ততটুকু পাবো, যত কিছু হয়ে যাক আমি এখান থেকে যাব না। ওয়াসিম তৃষার কথা শুনে তৃষার চুলে মুঠি ছেড়ে দেয়, খুব ইচ্ছে করে তার কেন জানি তৃষার চোখের পানিটুকু মুছে দিতে আর বলতে, তোকে এখান থেকে যেতে হবে না, তুই থেকে যা এখানে। তৃষা ওয়াসিমের চুপ থাকতে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, বিছানার চাদরটা ধুয়ে দিতে হবে। তৃষা এগিয়ে গিয়ে নিচে পড়ে থাকা বিছানার চাদরটা হাতে নিয়ে বের হয়ে যেতে নেয়, তখনই
ওয়াসিম তিশার পিছন থেকে ডেকে বলে ওঠে, তৃষা দাঁড়া। তৃষা ওয়াসিমের ডাকে দাঁড়িয়ে পিছনে ফিরে যে প্রশ্ন করে বলে, বলুন। ওয়াসিম তৃষাকে ইশারা দিয়ে নিচে কাছে বসতে বলে। তৃষা ওয়াসিমের কাছে চুপচাপ এসে দাঁড়ায়। মন চায়নি আসতে, কিন্তু না এসে বাঁচার পথ নেই, তাই এসেছে। না এলে যদি মারে। তৃষা হাত টেনে ধরে ওয়াসিম তাকে নিজের পাশে বসায়। তৃষা বিস্ময় নিয়ে বসে গিয়ে ওয়াসিমকে জিজ্ঞেস করে, কিছু প্রয়োজন আপনার? কিছু বানিয়ে দেব? কিছু খেতে ইচ্ছা করছে বা কিছু ধোয়ার আছে? ওয়াসিম তৃষার দিকে তাকিয়ে মাথা নাড়ে। না, প্রয়োজন নেই। তাহলে ডাকলেন কেন? ইচ্ছে হয়েছে ডেকেছি। তুই আমার চাকর, তুই এত প্রশ্ন করছিস কেন? চুপচাপ বসে থাক। তৃষার কথা বাড়ে না, চুপ করে ওয়াসিমের ধরা নিজের হাতের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, যে হাত দিয়ে আপনি আমার হাত ধরেন সব সময়, যে হাত দিয়ে আমার বাহু চেপে ধরেন, থুতনি চেপে ধরেন, সেই হাত দিয়ে অন্য নারীকে ছুলেন, তার সুখের কারণ হলেও আপনি সেই মেয়েটার সুখের কারণ হলেন। তৃষাকে নিজের হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে অসীম প্রশ্ন ছড়ে, কি দেখছিস? অন্য নারীকে ছোঁয়ার হাত দেখছি। তৃষা আনমনে কথাটা বলে দেয়, তবে পরক্ষণে অসীম কিছু বুঝে ওঠার আগে বলে, না না না, কিছু না, এমনি দেখছিলাম, কিছু না। ওয়াসিম তৃষার ভয় দেখে তাচ্ছিল্যের সুরে বলে, তুই খুব বোকা তৃষা। আমার মতো মানুষের সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখছিস? তুই বড্ড বোকা তৃষা। তৃষা ওয়াসিমের কথা শুনে দৃষ্টি নিচু করে বলে, আমি স্বপ্ন দেখি না আপনার সাথে জীবন কাটানোর। আমি শুধু একটু মারার গালমন্দ থেকে একটা ভালো জীবন চাই। আমার সাথে থাকলে এমন জীবন পাবি না। আপনি গালি দিলেও সমস্যা নেই, মারলেও সমস্যা নেই। আপনার এখানে থাকলে আমি ভাত খেতে পারি, শান্তিতে ঘুমাতে পারি, এতটুকু যথেষ্ট আমার জন্য। ওয়াসিম তৃষার কথায় তার দিকে তাকায়, হয়তোবা একটু হলেও সে বুঝতে পারে তৃষা একটু ভালো থাকবে, তাই এই লোভে এখানে আছে। সে নিজের দাড়ি হাত বুলিয়ে দাড়িতে হাত বুলিয়ে তৃষ্ণাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি যদি দাড়ি কেটে চাপ দাড়ি করি তাহলে কেমন হবে? এটা শুনে তৃষ্ণা স্তব্ধ খেয়ে যায়। ওয়াসিম তাকে জিজ্ঞেস করছে দাড়ি কাটলে কেমন লাগবে তাকে। তৃষ্ণা মাথা তুলে ওয়াসিমের দিকে তাকায়। সত্যি তাকে? তৃষ্ণা আমতা আমতা করে মাথা নাড়ে, ভালো লাগবে। ওয়াসিম এটা শুনে তৃষ্ণার দিকে বিরক্তি নিয়ে যায়। শুধু ভালো লাগবে বলল কেন? অন্য কিছু কেন বলল না? সুন্দর লাগবে বললেও তো পারতো। ওয়াসিম তৃষ্ণার হাত ছেড়ে দেয় আর বলে, যা গিয়ে এই নাপাক চাদর ধুয়ে দে যা। এটা বলে ওয়াসিম নিজে উঠে চলে যায় রুম থেকে। তৃষ্ণা বুঝতে পারে না এতদিন পরে প্রথম এত সুন্দর ব্যবহার কী জন্য করলো ওয়াসিম তার সাথে। তৃষ্ণা মনে মনে বলে, মানুষ হয়ে জন্মালো ঠিকই, কিন্তু কপালটা কুকুরের চেয়েও অধম। একবেলায় ভাতের জন্য মানুষের পায়ের কাছে পড়ে থাকতে হয়। আমার তো রক্ত মাংসের সম্পর্ক বলতে কেউ নেই, তাই এই সংসারে লাতি চামটা কেউ এখানে পড়ে আছি, আর এইগুলোই আমার আপন। আমার পেটের খিদেই তো আমার সবচেয়ে বড় দুশ্মন, যার লোভে দিন দিন আমি বেহায় উপাধি পাচ্ছি।